প্রথমবার আপার বাড়িতে গিয়ে বাবাকে কান্না করতে হলো। নতুন বিয়ে হয়েছে আপার, সবে 15 দিন হলো। আমাদের বাড়িতে বেড়াতে আপা এবং দুলাভাইকে নিয়ে আসতে গেলাম আমি এবং বাবা। বিয়ের আনুষ্ঠানিকতার শেষে এটাই আমাদের প্রথম আশা। আমরা সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে আপার শাশুড়ি বলল, তা বেয়াই হঠাৎ কি মনে করে? শুরুতে এমন প্রশ্নে বাবা কিছুটা অপ্রস্তুত হয়। পরক্ষণে নিজেকে সামলে কুশল বিনিময় করে বলে, মেয়েকে এবং জামাইকে কয়েকটা দিনের জন্য নিতে আসলাম। বিয়ে হতে না হতেই আমার ছেলেকে হাত করার ধান্দায় লেগে পড়লেন। বাহ, বুদ্ধি আছে মশাই আপনার। তার কথার ভাবার্থ বুঝতে না পেরে বাবা এবং আমি তার দিকে তাকালাম। আপাও আমাদের পাশে দাঁড়ানো ছিল। সে লজ্জায় আঁচল দিয়ে মুখ লুকালো। নিজের শাশুড়ির এমন কথায় সে যে লজ্জা পাচ্ছে সেটা আমরা বেশ ভালো বুঝতে পারলাম। তাই নরম গলায় বলল, আম্মা বাবা খুশি সবে এলো। এসব আলোচনা না হয় পরে হবে। পরে কেন হবে? আমি ভুল কিছু বলেছি? তোমার বাবা তো ভালোই বুদ্ধি করেছে পরের ছেলেকে হাত করার। নয়তো বিয়ের মোটে কয়েকটা দিন গেল, এরই মাঝে আসতে পারে মেয়ে জামাইকে নিতে। তার কথার কিছুই বুঝতে পারল না বাবা। সে অবুঝের মতো বলল, আপা আপনার কথা বুঝতে পারছি না। আপনি কি বলছেন? আপনি বোধহয় ভুল বুঝছেন। জি না। কোন ভুল বুঝিনি? আমি তখনই জানতাম আপনারা এমন একটা ফন্দি করবেন। বিয়ের আলাপ করার সময়ই আমি বলেছিলাম, এই বাড়িতে বিয়ে দিও না। মেয়ের কোন ভাই নাই? 2 মেয়ে। সারা জীবন শ্বশুর শাশুড়িকে আমার ছেলের টানতে হবে। কিন্তু না, কেউ আমার কথা শুনল না। ছেলের পছন্দের মেয়ে হাতছাড়া করা যাবে না। আপনারাও পেয়ে গেলেন একটা সুযোগ। এত ভালো ছেলে হাতছাড়া করা যায়? বাকি জীবন জামাইয়ের পকেট ভেঙেই খেতে হবে যে। তাই চলে আসলেন জামাইকে নিতে। আমার ছেলেকে বেড়াতে নেওয়ার বাহানায় নিয়ে মাথাটা চিবিয়ে খাবেন। একটু থেমে আবারও বলে, আমি তো শুনেছি আপনাদের ওদিকের মানুষ কালো জাদু করে। আমার ছেলেটাকে না জাদু টাদু করে ফেলেন। বাবা এবং আমি এসব কথা শুনে হতভম্ব হয়ে যাই। ইতিমধ্যে আপার শাশুড়ির কর্কশ কণ্ঠের কথা শুনে সেখানে আরও অনেকে উপস্থিত হয়। তার মাঝে দুলাভাই ছিল। সে তার মায়ের কথা শুনে তাকে থামাতে যায়। এতে তার মা রেগে বলে, জাদু করবে নাকি করা শেষ? আমি নিশ্চিত আমার সোনার টুকরো ছেলেটাকে তারা জাদু করেছে। নয়তো এই মেয়েকে আমার ছেলে বিয়ে করতে পারে। মা থামো প্লিজ। ভাইয়া তাকে অনুরোধ করেও থামাতে পারছে না। তবে এই ঘটনায় আমি এবং বাবা খুবই হতবাক হলাম। নতুন আত্মীয় হওয়া মানুষের সাথে কেউ এমন ব্যবহার করতে পারে? তার কথায় অবশ্য বোঝা যাচ্ছে আমাদের কোন ভাই না থাকায় শেষ বয়সে বাবা মায়ের দায়িত্ব আমাদের উপরই আসবে। আপার মাধ্যমে ভাইয়ার উপর, অর্থাৎ তার ছেলের উপর। তার ভয় হচ্ছে তার ছেলেকে বেড়াতে নিয়ে আমরা যদি হাত করে নেই। যতই এসব ভয় হোক, তাই বলে কি প্রথমবার বাড়িতে আসতে না আসতে এমন আচরণ করবে? এটা কোন মানুষ করতে পারে এমন আচরণ? কারো পরিবারের সাথে যায় হয়তো 2-1টা পরিবার এমন। দুর্ভাগ্যক্রমে তার একটা আপার কপালে জুটেছে। এখানে আপার জীবন কতটা কষ্টের হতে যাচ্ছে সেটা বুঝতে পেরে আমি এবং বাবা দুজনেই আঁতকে উঠলাম। আমাদের ভয়টা আরো বেড়ে গেল যখন দেখলাম আপা তার শাশুড়িকে সামলাতে গেলে সে আপাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। বাবা এমন দৃশ্য দেখে কষ্ট পেলেন। তার মেয়েরা তার বড় আদরের। তবে বিয়ের পর সব মেয়ের জীবনই বদলায়। তাই বলে নতুন অবস্থায় এমন আমি কিছু বলতে নিচ্ছিলাম কিন্তু বাবার জন্য পারলাম না। সে থামিয়ে দিল। সে হয়তো ভয় পাচ্ছে এখানে আমরা কিছু বললে বেশি ঝামেলা বাড়বে। আর সেটা আপার ভবিষ্যতের জন্য ভালো হবে না। এই ভয়টা বাবা পাচ্ছে। তাই সেখানে আর দাঁড়াতে পারল না বাবা। শেষবার শুধু অনুরোধ করে বলে, মেয়েটাকে ওর মা খুব দেখতে চায়। জামাই না যাক, মেয়েটা 2 দিন গিয়ে বেরিয়ে আসুক। এখানে আপার শ্বশুর কথা বলে। সে অবশ্য ভাইয়াকেও সাথে দিতে চাচ্ছিল। কিন্তু আপার শাশুড়ি এটায় রাজি নয়। সে তেলেবেগুনে জ্বলে উঠে। তার এক কথা, আমার ছেলে ওই বাড়ি গেলে ওরা আমার ছেলেকে বশ করে নিবে। তাবিজ করবে। আমার ছেলেকে আমি কিছুতেই যেতে দিব না। তাই বাধ্য হয়ে সেদিন আপাকে নিয়েই আসতে হয়। তবে সেদিন বাবা খুব আঘাত পেয়েছে। আপার শাশুড়ি আমাদের পরিবার সম্পর্কে খুবই বাজে কথা বলেছে। মেয়ের বাবা সবটা মুখ বুঝে মেনে নিতে হয়েছে। বাসায় আসার পর আমিও বাবার উপর রাগ দেখিয়ে বললাম, মেয়ের বাবা বলে সব মেনে নিতে হবে? ওরা অকারণে আমাদের অপমান করলো আর আমরা চুপচাপ শুনলাম, তুমিও কিছু বললে না, আমাকেও বলতে দিলে না।
কেন এমন একটা শাশুড়ির সাথে আপা থাকবে কিভাবে বলো তো? মাথা ঠান্ডা কর, আমি বুঝে নিব। আপার মুখে এই কথা শুনে আমার আরো রাগ হলো। অনেকটা কঠিন গলায় বললাম, কি বুঝে নিবে? তোমার সামনে তোমার বাড়িতে বাবার এত অসম্মান হলো, তখন যেমন বিড়ালের মতো মিনমিন করছিলে সেভাবে। এটা শুনে বাবা আমাকে ধমক দেয়। আমি ধমক শুনে রাগ করে ঘরে চলে যাই। এতক্ষণে মা সবটা বুঝে যায়। ঘরের মধ্যে থেকেই তাদের কথা শুনতে পাই আমি। আপা বাবার কাছে ক্ষমা চাচ্ছিল। বাবা তেমন কিছুই বলে না, শুধু বলে, আমি জানি না এই সংসার তুই কিভাবে করবি, শুধু বলবো একটু মানিয়ে নিস। ধৈর্য ধরে একটু সংসারটা সামলে নেওয়ার চেষ্টা কর, হয়তো সব ঠিক হবে। এটা বলে বাবা চলে যায়। মা সব শুনে আপাকে জড়িয়ে ধরে কান্না করে। তার মেয়েকে এটা কোথায় পাঠালো এটা ভেবেই ভয় হচ্ছে। যেখানে নতুন আত্মীয় এই কথাটা মাথায় রেখেও 1 ইঞ্চি পরিমাণ ছাড় দেয়নি কথা শোনাতে, সেই শাশুড়ির সাথে টিকে থাকা কষ্টকর। তাছাড়া ভাইয়াকেও তো দেখলাম মায়ের সামনে অনেকটা নরমই ছিল। ভবিষ্যতে এই ছেলে আপার দুঃখ বুঝবে এটা এখন সবাই ভাবছে। সেদিন রাতেই ভাইয়া ফোন দেয়। সে বাবার কাছে তার মায়ের ব্যবহারের জন্য ক্ষমা চায়। সেই সাথে বলে, বাবা কিছু মনে করবেন না। আশেপাশের মানুষ কেমন জানেনই তো, পাড়া প্রতিবেশী, মায়ের বোনেরা তাকে ভুলভাল বুঝিয়েছে। তারা মায়ের কানে বিষ দিচ্ছে এক প্রকার। তাই মায়ের ধারণা আমি যদি একা কখনো ও বাড়িতে যাই তাহলে আপনারা আমাকে পরিবার থেকে আলাদা করে দিবেন। এই ভয়টা পাচ্ছে মা। কিছুটা ভয় থেকেই একটু বেশি বকে ফেলেছে মা। আমি তার ব্যবহারের জন্য মাফ চাচ্ছি। ক্ষমা করবেন। আমার পরিবারও তার কথায় গলে যায়। এভাবে 3 দিন ভালোই কাটে। আপার সাথে ভাইয়ার ফোনে বেশ কথা হয়। আপা সংসার জীবন নিয়ে ভয় পেলে ভাইয়াকে তাকে সাহস দেয়, ভরসা দেয়। সে তার কোন ক্ষতি হতে দিবে না, এই ভরসায় আপাও খুশি থাকে। অতঃপর আপা তাকে নিতে আসতে বললে ভাইয়া রাজি হয়। তবে ঘন্টা খানেক পর ফোন দিয়ে বলে, এখানে একটা ঝামেলা হয়ে গেছে মিতু। কি? আপা বেশ ভয় পায়। ভাইয়া তার ভয়টা বুঝতে পেরে বলে, তেমন ভয় পাওয়ার মতো কিছু নয়। আসলে মা আমাকে একা ছাড়তে চায় না। বুঝতেই তো পারছো সেকেলে মানুষ। তেমনই চিন্তা। মানুষ সহজেই উল্টাপাল্টা বোঝাতে পারে। তো মা তোমাকে নিয়ে আসতে আমার সাথে যেতে চায়। সে ভালো তো, মাও আসবে। আপা খুব স্বাভাবিকভাবে নেয়। তখন ভাইয়া বলে, তবে মা প্রথমবার যাবে তো, বুঝতেই পারছো। সে তো একা যেতে পারবে না। আন্টিরা, কাকিরা সবাই সাথে যাবে। তাই গোটা 20 মানুষ হবে। 20? আপা এটা শুনে অবাক হয়। এই তো বিয়েটা গেল, তখন কত খরচ হলো, এখন আবার 20 জন আসবে। বাবার উপর বাড়তি চাপ পড়বে। তাই সে কিছুটা ভয় পায়। তবে বাবাকে এই কথা বললে সে রাজি হয়ে যায়। সে চাপ নিতে বারণ করে। বাবা হয়তো ভেবেছে কুটুম বাড়ি, তাদের পেট পুরে ভালো মন্দ খাওয়ালে মেয়েটা সুখে থাকবে। তাই চাপের হওয়া সত্ত্বেও রাজি হয়ে যায়। তবে সমস্যা হয় তখন যখন তারা আসার আগের দিন ভাইয়া আপাকে বলে, আমাদের 50 জনের মতো মানুষ হয়ে গিয়েছে। 50 জন? বাবা কথাটি শুনে খুবই হতবাক হলেন। 20 জনের জন্য বাজার সদাই করা শেষ। এই সময়ে এসে আরো 30 জন। মধ্যবিত্ত এক বাবার জন্য খুবই চাপের। আমার কানে এই কথাটা আসলে আমি বাবাকে বলি, তাদের আসতে না বলে দাও। আপা নিজেই শ্বশুরবাড়ি যাবে, তাদের আসার দরকার নাই। তা বললে কিভাবে হবে? নতুন সম্পর্ক, তাই হয়তো প্রথমবার সবাই আসতে চাচ্ছে। কাউকে না করতে পারে নাই। বাবার নরম স্বরে এই কথা শুনে আমার রাগটা বেড়ে গেল। কঠিন গলায় বললাম, মাস পার হয়নি বিয়ের। তার মাঝেই তারা আবার একটা বরযাত্রীর সমান এসে হাজির হয় কোন আক্কিলে? আর যে প্রথমবার বলছো, প্রথমবার তো আমরাও গেলাম। এক গ্লাস শরবত ছাড়া কিছু জোটেনি। চুপ কর বেয়াদব। ছোট ছোটর মতো থাক। কলেজ নাই সেখানে যা। মা ধমক দিয়ে কথাটি বলে। আমার রাগটা এতে আরো বেড়ে যায়। মা বাবাকে শান্ত গলায় বলে, কিছু তো করার নাই, তুমি 50 জনের ব্যবস্থা করো। কেন অহেতুক এত খরচ করবে? টাকাটা তো সেই ধার দেনা করবে। ধার করে এতগুলো গরু খাওয়ানোর কোন মানে হয়? মা এই কথাটি শুনে আমার দিকে রাগী চোখে তাকায়। আপা নিশ্চুপ, সে কিছু বলতে পারে না। মা আপার সেই করুণ চোখের দিকে তাকিয়ে বলে, মেয়ের বাবা, মাকে একটু নরমই হতে হয়। মেয়েটা সারা জীবন থাকবে ওই বাড়িতে।
তাদের যদি ভালোভাবে আপ্যায়ন না করি, তাহলে হয় তারা খুশি, না হলে যে মেয়েটার কপাল পুড়বে। তুই এসব কি বুঝবি? বিয়ে হোক তাহলে বুঝবি। আমি বিয়ে করব না। করলেও এমন পরিবারে একদমই নয়। এটা বলে রাগ নিয়ে ঘরে গেলাম, মা বাবাকে সব ব্যবস্থা করতে বলে। আপা এসব দেখে বাবা মায়ের দিকে করুণ চোখে তাকায়। কোথায় বিয়ে করে তাদের শান্তি দিবে, উল্টো ঝামেলায় ফেলছে। বাবা মা তার মনের অবস্থা বুঝে সান্ত্বনা দেয়। এদিকে আমার এসব ভালো লাগছে না। বাবা মা সারমধ্যের বাহিরে গিয়ে কেন ধার করে এত লোক খাওয়াবে? এভাবে কি কারো মন পাওয়া যায়? তারা যা মানুষ, তাদের মনের এই অসুখ কিছুতেই কমবে না। মানুষগুলোই তেমন খারাপ। তাদের যতই মন প্রাণ উজাড় করে দেওয়া হোক, মন গলবে না। তাদের মনটা সুখ পাবে না, কখনো না। এই ধরনের মানুষের মনটা সবসময় বিষিয়েই থাকে। তাদের ছেলেও বা কেমন ভাইয়া নিজে আপাকে পছন্দ করেছে, অতঃপর পারিবারিকভাবে বিয়ে হয়। সেই মানুষটার উচিত ছিল তার স্ত্রী বাবার যাতে কষ্ট না হয় সেটা দেখা। হয় পরিবারকে বুঝিয়ে কম লোক আসা, নয় নিজে খরচ দেওয়া। যদিও খরচ দিলে তো সেই কথাই হবে, আমার বাবা তার টাকা খাচ্ছে, আমার পরিবারে ভাই নাই, জামাই ঘর টানবে তো এটা বুঝি অন্য? এই প্রশ্নগুলো মাথায় আসলে থমকে যাই। অতঃপর আপার শ্বশুরবাড়ির এতগুলো লোককে বিশাল আয়োজন করে খাওয়ানো হলো। এত এত আয়োজন করা হলো, তাও তাদের মন ভরেনি। আমি জানতাম মন ভরবে না। খেতে বসে খাবারের এত খুঁত ধরেছে। আপার শাশুড়ি তো ছেলেকে নজরে রেখেছে যাতে আমার পরিবারের সাথে তেমন সময় না দিতে পারে। এমন একটি ছোটলোক পরিবারে যে আপা খুশি থাকবে না, সেটা বুঝেই আমার কেমন একটা লাগলো। সেদিন তারা আপাকে নিয়ে গেল। তবে যাবার সময় আপার খালা শাশুড়ি মাকে হাসতে হাসতে বলে, আপা মেয়েকে আবার কুন্তলক দেননি তো? না মানে আজকাল তো অনেক মেয়ের মাই তাদের মেয়ের বিয়ের পর এত কুন্তলক দেয়। কি বলবো আপা, আমাদের ওদিকে আছে। বউটা মায়ের পরামর্শে সংসারটা খোয়ালো। আপনি আবার এমন পরামর্শ দিয়েন না, নয়তো দেখা যাবে তার মতো এখন সব হারিয়ে সমাজে একঘরে হয়ে থাকতে হবে। সে কথাটি বলার সময় ভাব এমন ধরল যেন মজা করছে। সে কথাটি বলার সময় আমিও পাশে ছিলাম। আমিও মজার ভাব ধরে বললাম, আমাদের এদিকেও তো এমন ঘটনা ঘটছে। সেতু নামে এক মেয়ে শ্বশুরবাড়ির সবার অত্যাচারে প্রায় যায় যায় অবস্থা। এখন তো গোষ্ঠীর সব জেলে আছে। কি? আপার খালা শাশুড়ি বেশ অবাক হয়। পরক্ষণে মা আমাকে ধমক দিয়ে বলে, বড়দের কথার মাঝে কি যা আপার কাছে? মায়ের ধমক শুনে আমি উঠে আসলাম। তবে আপার খালা শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছে মা ধমক না দিলে সে এখানে বেশ ঝামেলা করত। এমনও মানুষ হয়। বিয়ের আগে পরিবার যাচাই করার সুযোগ থাকা উচিত। পরিবারের ভেতরগত কাহিনী না জেনে মেয়েদের বিয়ে দিয়ে জীবনটা শেষ করছে। এদের যদি আগে চেনার উপায় থাকত, তাহলে বোধহয় কেউ অশান্তিতে থাকত না। তবে আপার কথা ভেবে বেশ কষ্ট হচ্ছে। আপা যাবার আগে আমি অবশ্য বলেছি, তোমার যদি ওখানে কোন সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের জানাবে। আমরা গিয়ে তৎক্ষণাৎ নিয়ে আসব তোমাকে। মা এটা শুনে অবশ্য ধমক দেয়। তার ধমকে আমি গুরুত্ব না দিয়ে বলি, একটা নরকময় সংসার করার চেয়ে সারা জীবন একা থাকা ভালো। চুপ। তুই কি বুঝবি? বিয়ে হোক তাহলে বুঝবি। স্বামীর সংসার মেয়েদের জন্য সবকিছু। একটা মেয়ে পরিপূর্ণ হয় স্বামী সন্তান নিয়ে। সংসার জীবন কারো জন্যই সহজ নয়। তবে একবার আঁকড়ে ধরতে পারলে টিকে থাকা খুব সহজ। মায়ের এই কথা শুনে আপা কি বুঝলো জানা নেই। তবে সেদিনের পর সে কখনো শ্বশুরবাড়ি নিয়ে অভিযোগ করেনি। কয়েক মাসে একবার কয়েকদিনের জন্য এসেছিল, আর আসেনি। তবে কখনো কোনোদিন কোনো কিছু নিয়ে অভিযোগ দেয়নি। মা যতবার ফোনে জিজ্ঞেস করত, তুই ভালো আছিস? আপা সবসময় ভালো আছেই বলতো। তবে হ্যাঁ, প্রথম দিকে একবার আপা বলেছিল, ভালো না থাকলে নিয়ে যাবে, বিবাহিত মেয়েকে সারা জীবন পালবে। সবাই কি বলবে? এটা কি বলছিস তুই? ওখানে খারাপ আছিস? মা বল না আমাকে। মায়ের সব কথা আপা বোধ হয় শোনেনি। সে শুধু শুনেছে, সবাই কি বলবে। তাই তো সেদিনের পর সবসময় নিজের সুখটাই দেখাতো। তবে আমি বুঝতে পারতাম আপা হয়তো ভালো নেই। ওমন পরিবারে আদৌ ভালো থাকা যায়? আমি আলাদাভাবে আপার কাছে জানতেও চাইতাম, আপা সত্যি করে বল না, তুই কি খুব খারাপ আছিস? আপা বলতো না, সে ভালো আছে। সে সবার সাথে মানিয়ে নিয়েছে।
সংসারে মানিয়ে নিলে সুখে থাকা যায়, তাতে মনটা যতই অসুখে ভরা থাকুক না কেন মনের অসুখের খোঁজকে বানায়। এভাবে আপার বিয়ের বছর খানেক যায়। আমারও এইচএসসি পরীক্ষা শেষ হয়। পরীক্ষা সবে সবে শেষ হয়েছে। তখনই ঘরে বাবা, মা আমার বিয়ের আলাপ ওঠায়। এটা আমার কানে আসতে আমি স্পষ্ট ভাষায় বলি, আমি এখন বিয়ে করব না। মানে? বাবা, মা হতভম্ব হয়ে জিজ্ঞেস করে। আমি খুব ভদ্রভাবে বলি, আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই। আমি আগে নিজের পায়ে দাঁড়াবো। তোমাদের দায়িত্ব নেওয়ার মতো যোগ্য হব, তারপর তেমন একটা ছেলেকে বিয়ে করব যে ছেলেটা আমার দায়িত্ব পালনে কখনো বাধা হয়ে দাঁড়াবে না। বাবা, মা এই কথায় সন্তুষ্ট হলো না। তারা বিয়ে দিয়ে আমার একটি ব্যবস্থা করতে চায়। কিন্তু আমি আমার সিদ্ধান্ত থেকে এক পা নড়ছি না। তাই এবার বাবা, মা আপাকে ফোন করে বাড়িতে আসতে অনুরোধ করল। আপা শ্বশুরবাড়িতে অনেক বুঝিয়ে একদিনের জন্য আসে। আপা আসলে বাবা, মা আমাকে বোঝাতে বলে তাকে। যখন আমি আপাকে বললাম, আমার বাবা, মায়ের তো ছেলে নেই। আমারও যদি বিয়ে হয়ে যায় তাহলে তাদের দেখবে কে? পরের ছেলের এত ঠেকা পড়েছে যে দেখবে। আমাদের চিন্তা তোর করতে হবে না। আমাদের একভাবে চলে যাবে। বাবা এই কথাটি বললেন। মাউতাল দিয়ে বলল, তোর এখন বিয়ের বয়স হয়ে গেছে। এখন বিয়ে না করলে লোকে কি বলবে? পরে বয়স বেড়ে গেলে ভালো পাত্র পাওয়া যাবে। তোমরাই তো বলো বিয়ের জোড়া লেখা থাকে। তাহলে ওর বয়স হয়ে গেলে ওর সাথে যার জোড়া লেখা তার সাথে বিয়ে হবে না কেন? অবশ্যই হবে। আর বিয়ের কোন নির্দিষ্ট বয়স হয়? সবাইকে বিয়েই বা করতে হবে কেন? এটা ওর জীবন। ও সিদ্ধান্ত নিবে কখন বিয়ে করবে আর করবে না। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওর নেই। এটা কেমন কথা? তোমরা আজকের দিনে দাঁড়িয়ে কি বয়স, এই সেই নিয়ম নিয়ে বসেছ? আপার কথা শুনে আমি অবাক হয়ে যাই। শুধু আমি নই বাবা, মায়েও। আপা খুব নরম গলায় বলে, পাত্র ভালো হোক বা খারাপ শুধুমাত্র তার পছন্দেই সব হবে এমন নয়। তাকে মেঘারও পছন্দ হতে হবে। আর হ্যাঁ, মেঘাকে নিজের পায়ে দাঁড়াতে দাও। ও নিজের পায়ে দাঁড়ালে নিজের ব্যবস্থা নিজেই করতে পারবে। তোমাদের ওর চাকরি টাকা প্রয়োজন না হলে ওর স্বাবলম্বী হওয়া ওর জন্য জরুরি। আপার কথা শুনে বাবা, মা নিশ্চুপ হয়ে যায়। বাবা, মা আপাকে আমাকে বোঝাতে নিয়ে আসছে। কিন্তু আপা আমাকে না, বরং বাবা, মাকে বোঝানো শুরু করে। আপা বলে, শুধু বিয়ে সংসার সন্তানই জীবন নয়। পৃথিবীতে অনেক মেয়ে আছে স্বাবলম্বী। তারা কি সংসার করছে না, বিয়ে হচ্ছে না? তাহলে তোমরা কেন মেয়েকে সেই সুযোগ দিতে চাচ্ছ না? আগে স্বাবলম্বী হোক, তারপর যোগ্য পাত্র এমনি চলে আসবে। আপা বেশ সময় নিয়ে খুব ভালোভাবে বাবা, মাকে বোঝায়। অতঃপর না বুঝলে কঠিন করেই বলে, মেঘা স্বাবলম্বী হবে তারপর বিয়ে করবে। এটা না হলে আমি আর তোমাদের সাথে যোগাযোগ রাখব না। অতঃপর বাবা, মা বুঝল। তারা এই কথায় রাজি হয়। আপা বাড়ি যাবার আগে আমার সাথে কথা বলে। সে আমার মাথায় হাত বুলিয়ে বলে, দোয়া করি তুই অনেক বড় হ। স্বাবলম্বী হয়ে বাবা, মায়ের পাশে দাঁড়া। আমি তো পারবো না। আপার মলিন গলা শুনে আমার কেমন লাগলো। আমি শান্ত গলায় বললাম, তুমি সুখী আছো? আছি। শান্ত গলায় এটা বলে। অতঃপর আপা বলে, সংসারে সুখটা আসলে ওভাবে হয় না। নিজের চাওয়া বিসর্জন দিয়ে সবাইকে নিয়ে একসাথে থাকাটাকে এখানে সুখ বলে। যদিও সব সংসার এমন নয়। সবার কপাল তো খারাপ নয়। আপা আমাকে আরো কিছু বলে। তবে বাবা, মাকে না বলতে জানিয়ে দেয়। সেই প্রথম দিন যতটা খারাপ আচরণ করেছে আপার শাশুড়ি, তার চেয়ে বেশি খারাপ হয় এই 1 বছরে। ঘরের সমস্ত কাজ করার পরও এটা সেটা নিয়ে কথা শোনাতো। বাবা বাড়ি ভিখারি, কিছু দেয় না। এই সেই অনেক কথা। তবে বাবা, মায়ের সেসব দিতে কষ্ট হবে বলে আপা কখনো বলেনি। কিন্তু তাও বাবা মাস শেষে নিজেদের কৃষির অনেক কিছুই পাঠাতো। বাবা মা হয়তো এতে মেয়ে খুশি হবে। কিন্তু কথায় আছে, যার যত আছে তত চাই। সেভাবে যত দিবা তত চাইবে। তাই আপা তাদের কথা চুপচাপ শুনতো। কথা বাড়াতো না। মাঝে মাঝে অবশ্য ভাইয়াকে বলতো। ভাইয়ার এক কথা, মা তো অমনি। একটু মানিয়ে নাও। এই মানিয়ে নিয়েই বছর খানেক কাটিয়ে দিল। তবে মাঝে একবার মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল, তখন মুখ খুলে দুটো কথা বলছিল। সেদিন প্রথম ভাইয়া আপার গায়ে হাত তুলে। অতঃপর বলে, আমার মাকে কষ্ট দেওয়ার সাহস কিভাবে হলো, মাফ চাও। সেদিনই আপা বুঝেছে এই স্বামীও তার নয়। পারিবারিক শিক্ষা বলে একটা কথা আছে।
যে মানুষ যে পরিবেশে বড় হবে সে তো তেমনই হবে। তাই ভাইয়া হয়তো তার মায়ের চাওয়া মতোই হয়েছে। সেজন্য আপাকে সবসময় সব মেনে মানিয়ে নিয়ে চলতে হয়। প্রতিবাদ কোন ভরসায় করবে, স্বামী তো তেমন নয়। সেই সাথে নিজে কিছু করেও না। বিবাহিত হয়ে বাবার ঘাড়ে বোঝা কেন হবে এসব শুনে আমি অবাক হয়ে যাই। আপা শান্ত গলায় বলে, অনেকে বলে চাকরিজীবী মেয়েদের সংসার টিকে না। টিকবে কিভাবে? এত মানসিক নির্যাতন যার নিজেকে চালানোর মতো ক্ষমতা আছে সে কেন মানবে? সংসারের স্বার্থে মানিয়ে নেওয়া যায় কিছুটা, তাই বলে পুরোটা নয়। একপাক্ষিক সারাজীবন মানিয়ে তো স্বাবলম্বী মেয়ে নিবে না। আর এখানেই সবার জ্বালা। আপা এই কথাগুলো যে কত কষ্ট নিয়ে বলেছে সেটা আমি বুঝতে পারলাম। আমার তো আজও আপার বাড়িতে যে প্রথমবার গেলাম সেই দিনটা মনে পড়ে। সেদিনের সেই কথাটা ধরে রেখেই তো আমি সিদ্ধান্ত নিয়েছি চাকরি করার। সেদিন আপার শাশুড়ি বলেছিল, ছেলে নেই মেয়ে জামাইয়ের পকেট ভাঙিয়ে খাবে। এখানেই আমার মনে হয়েছে আমিও যদি এমন এক পরিবারে যাই তবে আমার বাবা মায়ের কি হবে? নিজের কিছু না থাকলে বাবা মায়ের দায়িত্ব কিভাবে নিব? অমন স্বামী শ্বশুরবাড়ি থাকলে তো শেষ বয়সে সেবাটাও করতে পারবো না। কিন্তু আমি এমনটা চাই না। আমার বাবা মা আমার দায়িত্ব। সন্তান হিসাবে তাদের ভালো রাখাই তো আমাদের উচিত। ছেলে নেই তো। থাকলে না হয় শুধু সংসার নিয়েই ভাবতাম, তাই না? আপাও আমাকে এসবই বোঝালো। অতঃপর সে চলে যায়। আপা এভাবে মানিয়ে নিয়ে হয়তো বাকিটা জীবন কাটিয়ে দিবে। তবে আমি এমনটা চাই না। ওই পরিবারের বোঝা উচিত তারা যেটা করছে সেটা ঠিক নয়। কিন্তু বোঝাবে কে? এতক্ষণ নিজের পরিবারের কথা বলে আমি রাহুলের দিকে তাকালাম। রাহুল আমার সব কথা শুনে বলে, তোমার আপা এখন ভালো আছে। বিয়ের 3 বছর চলে। সেভাবেই মানিয়ে নিয়ে আছে। একবার তো শুনলাম প্রচণ্ড মেরেছেও। সেবার আপা রাগ করে আসছিল। মুরব্বিরা আবার কথা বলে এক করে দিয়েছে। ভাইয়া মাফ চেয়েছে। তবে যে একবার গায়ে হাত তুলতে পারে সে বারবার পারে। কিন্তু এখানে কিছু করার নেই। আপা নিজেই চায় না বের হতে। এখন একটা সন্তান আছে। তার মুখের দিকে তাকিয়ে এই সংসারটা করতে চায়। এখানে কার কি বলার আছে? আমি একটি দীর্ঘশ্বাস ফেলে কথাটি বললাম। রাহুল শান্ত গলায় বলে, আমি বর হিসাবে কাপুরুষ হব না। তুমি যেমন চাও তেমনই হব। আমি তেমন হলে তুমি আমাকে মানবে তো? রাহুলের প্রশ্নটা শুনে আমি থমকে যাই। এই মানুষটা বেশ কয়েক মাস ধরেই পিছনে ঘুরছে। অবশেষে মনে হলো সব ক্লিয়ার করা ভালো। সত্যি বলতে একটানা কেউ আপনার পিছনে কয়েক মাস ঘুরলে তার প্রতি আপনারও কিছু একটা তৈরি হবে। সেটা তৈরি হওয়ার আগে সবটা বলে নিলাম। আমি তার কথা শুনে মুচকি হেসে বললাম, আমি এখন বিয়ে করব না। সেই সাথে যাকেই বিয়ে করি না কেন সে আমার বাবা মাকে দেখাশোনা করতে আমায় বাধা দিতে পারবে না, এই শর্তে রাজি হলেই করব। আমি রাজি। আমি অপেক্ষা করতে রাজি। সেই সাথে তুমি আমার পরিবারের সাথেও কথা বলে দেখতে পারো। তাদের চিনে নাও। মনে হয় ততটা খারাপ হবে। খুদ কম বেশি সবার থাকে। আমার পরিবারেরও আছে। তবে অপছন্দ হওয়ার মতো নয়। এটা শুনে আমি ম্লান হেসে বললাম, এত তারা কিসের? বিয়ে তো এখন করব না। আর হ্যাঁ, আমি কোন সম্পর্কেও জড়াতে চাই না। কারো সাথে কোন কথা দেওয়া নেওয়ায় নাই। মানে? রাহুল বুঝতে না পেরে জিজ্ঞেস করে। আমি খুবই শান্ত গলায় বলি, এই যে আপনি চান আমি আপনার সাথে যোগাযোগ রাখি। আমাদের কথা হোক। আমরা দেখা করি। তারপর যখন বিয়ে করার সময় হবে করব। এসব হবে না। আমি এখন শুধুমাত্র আমার লক্ষ্যে মনোযোগ দিতে চাই। পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি পাবো, তারপর বিয়ে করব। তখন অবধি যদি আপনি থাকেন তবে ভেবে দেখব। মানে কোন আশা ছাড়াই এত বছর অপেক্ষা করব? রাহুলের এই প্রশ্নই তার জবাব দিয়ে দেয়। অর্থাৎ সে পারবে না। এটা স্বাভাবিক। কয়েক মাসের পরিচিত একটি মেয়ের জন্য ভরসা করে থাকা যায় না। এটা আমিও মানি। তবুও আমি তাকে আমার বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করলাম। সেই সাথে বললাম, আশা করি আপনি আমার সিদ্ধান্তকে সম্মান জানাবেন। যার ভাগ্যে যে আছে তার সাথেই বিয়ে হবে। সেটা নাই বা হই তবে সম্মান আশা করতেই পারি। রাহুল সম্মতি জানায়। পরক্ষণে বলে, আমি অপেক্ষা করব। এটা শুনে আমি ম্লান হাসলাম। শান্ত গলায় বললাম, মোহ কেটে গেলে জানাবেন। তখন দেখা যাবে। এটা বলে আমি উঠে দাঁড়ালাম। রাহুল কিছু বলতে চাইছিল তবে শুনলাম না। বরং বললাম,
সব কথা সেই সময়ে হবে। সেই অবধি না হয় সব কথা জমিয়ে রাখেন। রাহুল আপাতত মাথা নাড়ায়। এখন তার আমার প্রতি একটা ভালো লাগা রয়েছে যেটা কয়েকদিন দেখা সাক্ষাৎ না হলে কেটে যাবে। তাই আমি জানি রাহুলও সেই সময়ে জীবনসঙ্গী খুঁজে নিবে। এখানে তার দোষ নেই। হতেই পারে এমন। এটা ভেবেই আমি সামনে হাঁটা ধরলাম। বুকের ভেতর শান্তি অনুভব করলাম। রোজ রোজ রাহুলের পিছু নেওয়া ভালো লাগছিল না। এখন আমি অন্য কোন দিকে মন দিতে চাই না। শুধুমাত্র লেখাপড়া এবং লক্ষ্যে মনোযোগ দিতে চাই। কারণ আমি জানি যখন আমি উপরে উঠে যাব তখন আমার হাত ধরার জন্য মানুষের অভাব হবে না। তবে হ্যাঁ, সেই সময়ে আমি সেই মানুষেরই হাত ধরব যে মানুষটি সঠিক হবে। সংসারের জন্য মানিয়ে নিতে তো হবেই। তবে সেই মানিয়ে নেওয়া শুধু একপাক্ষিক নয়। আমার জন্য তাকেও অনেক কিছু মানিয়ে নিতে হবে। আর এই মানিয়ে নিতে পারা ছেলেটি একজন পারফেক্ট স্বামী হওয়ার যোগ্য। যে কোনো মেয়ের জন্য সেই যোগ্য। আমি সেই যোগ্য মানুষের অপেক্ষা করব। আমাকে যে মাথায় রাখতে হবে আমার বাবা মায়ের ছেলে নেই। তাদের জন্য আমরা মেয়েরাই সব। সমাপ্ত। মনেরও সুখ। নুসরাত জাহান মিষ্টি।